নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে যুবশক্তি প্রকল্প নিয়ে আপডেট দেব। যুবশক্তির ৩,০০০ টাকা পেতে গেলে গ্রাজুয়েট পাসদের একটা সার্টিফিকেট লাগবে। সেটা কি সার্টিফিকেট এই ভিডিওতে বলে দিচ্ছি। এছাড়া এই ভিডিওতে আমরা আলোচনা করছি যুবশক্তি প্রকল্প আসলে কি, কারা ৩,০০০ টাকা পাবেন এবং কারা ২,০০০ টাকা পাবেন, এইখানে আবেদন করতে গেলে বয়স কত হতে হবে, পরিবারের আয়ের কি শর্ত আছে, সরকারি বা বেসরকারি চাকরি করলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন কিনা, আবেদন করার সময় কোন কোন ডকুমেন্ট লাগতে পারে, যে ডকুমেন্টগুলো এখন থেকেই গুছিয়ে রাখা প্রয়োজন, গ্রাজুয়েটদের জন্য কোন বিশেষ সার্টিফিকেটের কথা বলা হয়েছে, যুবশ্রী প্রকল্প ও যুবসাথীর প্রকল্পের সঙ্গে যুবশক্তির কি সম্পর্ক, আর আবেদন করার আগে কোন বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখো। যারা বেকার ছেলে মেয়ে আছে পশ্চিমবঙ্গের, এই যুবশক্তি ভরসা কার্ড স্কিমে আবেদন করতে চাইছো, তাদের জন্য এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো শুরু করা যাক। তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। এই যুবশক্তি প্রকল্প চালু করার মেন উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে বেকারত্ব ঘোচানো, নতুন আর্থিক সহায়তা দিয়ে বেকার ছেলে মেয়েদেরকে হেল্প করা। যারা কর্মহীন যুবক যুবতী আছো পশ্চিমবঙ্গের, তো যুবশক্তি মূলত বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার একটা প্রকল্প। তাহলে এই যুবশক্তি প্রকল্প পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে প্রতি মাসে আর্থিক ভাতা দেবে। এটাই হচ্ছে যুবশক্তি প্রকল্প। আগে যুবশ্রী এবং যুবসাথী প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের যে সহায়তা দেওয়া হতো, নতুন এই প্রকল্পে সেই আর্থিক সহায়তার পরিমাণ আরো বাড়ানোর কথা বলা হয়েছে। অর্থাৎ যুবশক্তি প্রকল্পে ৩,০০০ টাকা করে প্রতি মাসে, এবং তার সঙ্গে কেউ ৩,০০০ কেউ ২,০০০ টাকা করে প্রতি মাসে পাবেন। কিন্তু যুবশ্রী বা যুবসাথীতে দেওয়া হতো ১৫০০ টাকা করে। তো এই প্রকল্পের টাকাটা বাড়ানো হয়েছে। তো এই প্রকল্পের লক্ষ্য একটাই, আর্থিক স্বনির্ভরতা, কর্মহীন যুবকদের পাশে দাঁড়ানো এবং স্বনির্ভরতায় সাহায্য করা। অর্থাৎ একটা বেকার ছেলে মেয়ে যতক্ষণ না নিজের একটা কাজের ব্যবস্থা করতে পারছে, সেটা নিজের বিজনেস হোক বা চাকরি বাকরি হোক, মোদ্দা কথায় নিজের কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারছে, ততদিন পর্যন্ত তাদেরকে প্রতি মাসে সরকারের তহবিল থেকে ৩,০০০ টাকা করে অথবা ২,০০০ টাকা করে দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে, কারা ৩,০০০ টাকা পাবেন, কারা ২,০০০ টাকা পাবেন? এর জন্য সরকার একটা শর্ত দিয়ে দিয়েছে। কি শর্ত? বলা হয়েছে যারা গ্রাজুয়েট পাস করেছেন তাদেরকে মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তাহলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? গ্রাজুয়েট পাস। তাহলে যারা মিনিমাম বিএ পাস করেছেন তাদেরকে দেওয়া হবে ৩,০০০। মানে আপনি ৩,০০০ টাকা পেতে চাইলে গ্রাজুয়েশন মিনিমাম পাস করতেই হবে। আর যদি গ্রাজুয়েশন কেউ না পাস করে থাকে, কেউ যদি নন গ্রাজুয়েট হয়, সেক্ষেত্রে 10 পাস ধরা হতে পারে এবং 12 পাসও ধরা হতে পারে। তাহলে 10 বা 12 পাস ছাত্রছাত্রীরা বা বেকার ছেলেমেয়েরা, তাদেরকে প্রতি মাসে ২,০০০ টাকা করে দেওয়া হবে। এবং এই শিক্ষাগত যোগ্যতা তো বলে দিয়েছে, তার পাশাপাশি আরেকটা মূল শর্ত যেটা, সেটা হচ্ছে তুমি ছেলে বা মেয়ে হও, তোমাকে অবশ্যই বেকার হতে হবে। ঠিক আছে? এবার এই বেকারত্ব অ্যাকচুয়ালি কি, বেকার কাদেরকে বলা হচ্ছে সেটাও জানা প্রয়োজন। দেখো, বলা হচ্ছে শুধুমাত্র সম্পূর্ণ কর্মহীন প্রার্থীরাই এই প্রকল্পে যোগ্য বলে বিবেচিত হবেন। তাহলে কি বলা আছে? বর্তমানে কোনো কাজের সাথে যুক্ত নেই এমন বেকার ছেলে ও মেয়েরা এই প্রকল্পে কেবল আবেদন করতে পারবে। তাহলে তুমি যদি বর্তমানে এমন কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকো, যেমন অন্নপূর্ণা হোক, কৃষক বন্ধু হোক, পিএম কিষাণ হোক, তাহলেও এই প্রকল্পের টাকাটা পাবে না। একজন ব্যক্তি শুধুমাত্র একটা প্রকল্পের টাকা পাবে। আর যেটা বেকারের কথা বলা আছে, তুমি একটা অ্যাক্টিভ কাজের সঙ্গে যুক্ত নেই, তাহলেই হচ্ছে তুমি বেকার। ঠিক আছে? তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো কি বলা আছে, কারা অযোগ্য। যারা সরকারি চাকরি করে তারা আবেদন করতে পারবেন না, এবং কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করলেও তুমি এখানে আবেদন করতে পারবে না। তাহলে যারা জব করে, সেটা গভর্নমেন্ট জব হোক বা প্রাইভেট জব হোক, তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এছাড়া তুমি যদি নিজের কোনো দোকান চালাও, সবজির দোকান, মাছের দোকান, অ্যাকচুয়ালি বিজনেস করো, বিজনেস করলেও সেও বেকার নয়, সেও কিন্তু কর্মসংস্থান আছে তার, তাহলে সেও কিন্তু বেকারের মধ্যে ধরা হবে না। এবার এখানে কিছু লুপ হোল আছে। যেমন ধরো, কেউ মাছ বিক্রি করছে, কেউ সবজি বিক্রি করছে, কারো চায়ের দোকান আছে, যেহেতু বয়সটা অনেকটা বেশি এই প্রকল্পে আবেদন করতে গেলে 21 থেকে 40 বা 21 থেকে 45, এবার সেই ব্যক্তিকে এখানে অ্যাপ্লাই করতে পারবে। যুবশ্রী প্রকল্পের বেলায় আমরা দেখেছি সাইবার ক্যাফের ওনাররাও যুবশ্রী প্রকল্পের টাকা পায়। সেক্ষেত্রে বেকার মানে তার পিএফআই চালু নেই, তার স্থায়ী সরকারি চাকরি নেই, সে যদি ছোটখাটো কোনো কাজ করে তাহলে তার মাসিক ইনকাম অনেক কম, সেক্ষেত্রে সে চাইলে অ্যাপ্লাই করতে পারবে। কারণ তার মেন যে ক্রাইটেরিয়া, গভর্নমেন্ট রেজিস্টার্ড বিজনেস নয়, যার ট্রেড লাইসেন্স নেই, সে যদি কোনো ব্যবসা করে, তার ট্রেড লাইসেন্স নেই বা তার জিএসটি নেই, তাহলেও সে কিন্তু বেকারের মধ্যে পড়ছে, তাহলে সেও কিন্তু চাইলে অ্যাপ্লাই করতে পারে। এরপরে দেখো, আবেদন করার আগে দুটো শর্ত আবশ্যিক তোমাকে পূরণ করতে হবে। একটা হচ্ছে স্থায়ী বাসিন্দা,
তাহলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অন্য রাজ্যের থেকে অ্যাপ্লাই করতে পারবে না। আর পরিবারের আয়, দেখো পরিবারের মাসিক আয় 1 লক্ষের মধ্যে হতে হবে। মনে রাখবেন এটা আবেদনকারীর ব্যক্তিগত আয় নয়, পুরো পরিবারের আয় হিসাবে দেওয়া হয়। তাহলে যে ছেলে বা মেয়েটা মনে করো তার 25 বছর বয়স, সে এখানে অ্যাপ্লাই করবে, তার পরিবারে টোটাল 4 জন মেম্বার আছে, তার বাবা মা ভাই বোন দিয়ে, এবং এই 4 জনের মোট আয় মান্থলি 1 লাখ টাকার কম হতে হবে, তাহলেই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তাহলে মাসে যদি কেউ 1 লাখ ইনকাম করে, তাহলে বছরে তার ইনকাম হচ্ছে 12 লাখ। তাহলে এই 12 লাখ বছরে অথবা মাসে 1 লাখ ইনকাম করলেই তাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হয়, মানে আয়কর দিতে হয়, সে আয়কর দাতা হিসাবে যুক্ত হয় বা ইনকাম ট্যাক্স পেয়ার হয়। তাহলে অন্নপূর্ণার ক্ষেত্রে আমরা দেখেছি ইনকাম ট্যাক্স দিলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, এই প্রকল্পেও তাই, যে 1 লাখ টাকা মাসে ইনকাম, বছরে 12 লাখ টাকা ইনকাম হলে ইনকাম ট্যাক্স দিতে হবে, এবং ইনকাম ট্যাক্স দিলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তবে আপনারা আশা করি ইতিমধ্যে জানেন যে পশ্চিমবঙ্গের ধরতে গেলে 0.2% বা 0.5% লোকজনের ইনকাম এত বেশি, মাসে 1 লাখ বছরে 1 লাখ। ঠিক আছে, আর যার ইনকাম মাসে 1 লাখ বা বছরে 12 লাখ, তার এই 3,000 টাকা বা 2,000 টাকা ভাতার টাকা নেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে ইনকামের লিমিটটা অনেক বেশি করে দিয়েছে সরকার, যাতে সবাই অ্যাপ্লাই করতে পারে, অ্যাপ্লাই করতে কারোর বাধা না হয়। এরপর দেখো বয়স এবং আবেদনের তারিখ নিয়ে ছড়ানো গুজব। প্রথমে আমরা বলে রাখি, বয়সের বিভ্রান্তি রয়েছে। কোন সূত্র থেকে বলা হচ্ছে 21 থেকে 40, আবার কোথাও বলা হচ্ছে 21 থেকে 34, আবার কোথাও বলা আছে 21 থেকে 45। তবে আমরা যুবসাথী প্রকল্পে আবেদন করার সময় দেখেছিলাম যে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স লেগেছিল। তাহলে আমরা 21 থেকে 40 হিসাবে এগোতে পারি, যে মিনিমাম 21 বছর আর সর্বোচ্চ 40 বছরের মধ্যে বয়স হলে ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। এইবার যে অরিজিনাল যে নিয়ম বা বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হবে অক্টোবরে, তখন আরো ডিটেলস সেখানে বলা থাকবে। এরপরে আবেদন কেউ বলছে সেপ্টেম্বর, কেউ বলছে অক্টোবর, এটা নিয়েও এখনো পর্যন্ত সরকারি কোনো ঘোষণা নেই। খোদ মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছিলেন যে অক্টোবর মাস থেকে এই প্রকল্প চালু করা হবে। তো অক্টোবর মাসের দিকেই আমরা ধরে এগোবো, ওটাই অফিসিয়াল ডেট, যে অক্টোবর মাসের দিকে এটার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। সেখানে এই প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত দেওয়া থাকবে এবং তখন থেকেই আবেদনটা শুরু হবে। তাহলে এইটা ভেবেই এগোবেন। মাঝখানে কিন্তু এটা নিয়ে অনেক গুজব ছড়িয়েছে যে 22শে জুলাই, সম্ভবত 22শে জুলাই থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেল যুবশক্তি, তো এরকমটা কিছু নয়। তাহলে বয়স সম্ভবত 21 থেকে 40, আর আবেদন অক্টোবর মাস থেকে শুরু হতে পারে। এইবার দেখুন, আবেদন করার আগে যে সমস্ত ডকুমেন্ট জোগাড় করে রাখবেন, প্রথমত আধার কার্ড, তারপরে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, এরপরে পাসপোর্ট সাইজের ছবি পোর্টালে আপলোড করতে হতে পারে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগতে পারে, এবং ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্সের ছবি আপলোড করে দিতে হতে পারে। আবার দেখা যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডারে যেমন এটা লাগেনি, তোমার আধার কার্ডের নাম্বারে যে ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি পেয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়েছে, তো এরকমটা হতে পারে যে ব্যাংকের তথ্য নিলই না, তোমার ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিল, এটাই হওয়ার সম্ভাবনা বেশি। এইবার তোমার যেই ব্যাংকে এই ডিবিটি অ্যাক্টিভ করা আছে, তো সবার আগে চেক করবে যে ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা। অ্যাক্টিভ থাকলে ভালো কথা। সেই ব্যাংকে তুমি কি করো, আধার এবং প্যান লিঙ্ক করে নাও, এবং সেই ব্যাংকে ডেবিট বা ক্রেডিট মানে ট্রানজাকশন হচ্ছে কিনা এটা দেখে নিও। কারণ অন্নপূর্ণার ক্ষেত্রে আমরা পেমেন্ট ফেলিওর দেখেছি, তার মানে সরকার টাকা ছেড়েছে কিন্তু টাকাটা ওই আবেদনকারীর ব্যাংকে পৌঁছায়নি, কারণ হয় ব্যাংকের সার্ভারের সমস্যা, আর না হয় তার অ্যাকাউন্টে ডিবিটি করা ছিল না, অথবা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, হোল্ড হয়ে গেছে, বন্ধ আছে, কেওয়াইসি আপডেট নেই। মোদ্দা কথা, ব্যাংকের সমস্যার জন্য টাকাটা যায়নি। তাহলে এক্ষেত্রে তোমার সমস্যা যাতে না হয় তার জন্য অতি সত্বর তুমি যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ করিয়ে নাও, সেই ব্যাংকে তুমি ফোন নাম্বার লিঙ্ক করো, সেই ব্যাংকে তুমি আধার প্যান কেওয়াইসি আপডেট করে নাও, এবং অ্যাকাউন্ট ট্রানজাকশন রাখো, মানে চালু রাখো। ঠিক আছে, তাহলে টাকা ঢুকতে কোনো সমস্যা হবে না। এইবার এই যে শিক্ষাগত যোগ্যতা, এটার একটা ব্যাপার আছে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো বা মাধ্যমিক পাস করে থাকো, কিন্তু তোমার কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন নয়, তাহলে 10th বা 12th এর মার্কশিট দিয়ে অ্যাপ্লাই করবে। আর যদি 3,000 টাকা পেতে চাও, তাহলে গ্রাজুয়েশনের সমস্ত মার্কশিট দিয়ে অ্যাপ্লাই করতে হবে। তাহলে মাধ্যমিকের অ্যাডমিট তো তোমার লাগছে জন্ম প্রমাণপত্র হিসাবে, আর মাধ্যমিকের অ্যাডমিট না থাকলে তোমার বার্থ সার্টিফিকেট দিলেও জন্মর প্রমাণ হয়ে যায়। কিন্তু কোয়ালিফিকেশনটা মেন, কারণ কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করে 3,000 টাকা বা 2,000 টাকা দেওয়া হচ্ছে। তাই 3,000 টাকা পেতে চাইলে আজই তুমি তোমার কলেজে বা ইউনিভার্সিটিতে গিয়ে যে সার্টিফিকেট আছে, প্রফেশনাল সার্টিফিকেট বলে সেটাকে, প্রফেশনাল সার্টিফিকেট, সেটা নিয়ে আসো, বা সমস্ত ইয়ার বা সমস্ত সেমিস্টারের সার্টিফিকেট গুলো গুছিয়ে রাখো, কারণ না হলে কিন্তু ওই 3,000 টাকাটা নাও পেতে পারো। তো সেটাই এখানে আমরা বলেছি যে গ্রাজুয়েটদের জন্য মার্কশিটের পাশাপাশি
একটা বিশেষ সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে, যেটাকে বলা হয় প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেট। আপনি যদি গ্রাজুয়েট হয়ে 3000-এর জন্য আবেদন করতে চান যুবশক্তি প্রকল্পে, তবে শুধুমাত্র সাধারণ মার্কশিটের উপরে নির্ভর করবেন না। নিজের কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেট সংগ্রহ করে রাখা বাধ্যতামূলক হতে পারে, তবে এটা নিয়ম নয়। তো আজই তুমি গিয়ে কলেজের সঙ্গে যোগাযোগ করে এই সার্টিফিকেট বা ডিগ্রি সার্টিফিকেটটা নিয়ে আসো। এবার দেখা গেল এরকম অনেক কলেজে এরকম কোনো ব্যাপার নেই বা এরকম সার্টিফিকেট দেওয়া হয় না, তাহলে তো কিছু করার নেই। তাহলে ওই যে সার্টিফিকেট তোমার কাছে আছে, যে মার্কশিট আছে, সেটা দিলেই হয়ে যাবে। আর যারা এটা পাও তারা এটা নিয়ে চলে আসতে পারো। এইবার আমরা দেখি যুবশ্রী প্রকল্প এবং যুবসাথী প্রকল্প নিয়ে। দেখো, যুবসাথী প্রকল্প বন্ধ করে তবেই এই যুবশক্তি প্রকল্প চালু করা হচ্ছে, কারণ এই যুবসাথী চালু করেছিল টিএমসি সরকার, যেখানে 2 মাসে মোট 1500 করে 3000 টাকা মোট দেওয়া হয়েছিল। তারপরেই তো ভোট এলো, বন্ধ হয়ে গেল। তারপরে বিজেপি ক্ষমতায় আসলো, বিজেপি মানে দল চেঞ্জ হয়েছে, এখন যুবশক্তি চালু হবে। তাহলে যুবসাথী প্রকল্পের কোনো আর ভবিষ্যৎ নেই। এখন তোমরা যুবসাথীকেই আপগ্রেড করে যুবশক্তি ধরো। আর যুবশ্রী প্রকল্প যেটা, সেটাতেও 1500 টাকা করে দিত, কিন্তু অনেকে ম্যাক্সিমাম লোকজন পেত না। অনেকে আবেদন করে বসে থাকতো অনেকদিন। এটার প্রপার ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করেও কোনো লাভ হয়নি, অনেকে টাকাই পায়নি। ঠিক আছে, তো এই যুবশ্রী প্রকল্পের সম্ভবত কোনো ভবিষ্যৎ নেই। এইবার যা আছে সব এই যুবশক্তি প্রকল্প নিয়ে। এছাড়া আর কোনো বেকার ভাতা সম্ভবত চালু থাকবে না, কারণ ডবল বেকার ভাতা দিয়ে কোনো লাভ নেই। এই প্রকল্প সব একই প্রকল্প, আর এখানে টাকার পরিমাণ হতো 1500 টাকা, সেই হিসাবে যুবশক্তিতে মিনিমাম 2000 টাকা। তো যুবশক্তি চালু থাকবে। এই যে দুটো প্রকল্প, যুবশ্রী যুবসাথী, সম্ভবত বন্ধ হয়ে যাবে। তাহলে গুজবে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আজই তুমি প্রস্তুত বা প্রিপেয়ার হয়ে থাকো। নিজের শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট, কর্মসংস্থানের অবস্থা, পরিবারের আয় এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যাচাই করে নিজের কাছে গুছিয়ে রাখো। এরপরে বয়স, আবেদনের তারিখ এবং পুরনো প্রকল্পের ভবিষ্যতের জন্য শুধুমাত্র চূড়ান্ত সরকারি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করবে, তার উপরেই ভরসা রাখবে। অক্টোবর মাসে এই প্রকল্পের আবেদন শুরু হবে এবং বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তার আগে কোনো কিছু দেখার প্রয়োজন নেই। তাহলে তুমি এই প্রকল্পের জন্য যোগ্য কিনা, তুমি গ্রাজুয়েট পাস করেছো কিনা, নাকি গ্রাজুয়েট পাস করোনি, সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাও। আর একটা কথা হচ্ছে, তুমি যে আসলেই বেকার, তার জন্য যে বেকারত্ব সার্টিফিকেট, সেটা তুমি কোথায় পাবে? তো যুবশ্রী প্রকল্পের এই যে ওয়েবসাইট employmentbank.wb.gov.in, এই পোর্টালে গিয়ে তুমি তোমার নিজের নাম নথিভুক্ত করতে পারো এবং বেকার হিসাবে এখান থেকে একটা যে লগ ইন আইডি, সেটা দেখালেও হয়ে যেতে পারে। তো কিভাবে এখানে তুমি ফর্ম ফিল আপ করবে, তার জন্য যে নিউ এনরোলমেন্ট জব সিকার, এর উপরে ক্লিক করতে হবে। তারপরে স্ক্রল করে নিচে আসো, এইখানে টিক মার্ক ক্লিক করো, তারপরে অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ। এরপরে এই যে ফর্মটা বের হয়েছে, এই ফর্মটা তোমাকে A to Z স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে, যেখানে তোমার ফটো, সিভি আপলোড করতে হবে। তারপরে এখান থেকে তুমি একটা আইডি পাবে এবং ওই আইডি পাওয়ার কিছুদিন পরে তোমাকে একটা পার্মানেন্ট আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে। তাহলে এইটা তোমার বেকারত্বের প্রমাণ হতে পারে। তো এইটা কিভাবে করবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আনবো। তবে এটা লাগবে কি লাগবে না, বাধ্যতামূলক কিনা, সেটা এখনো জানা যায়নি। সেটা জানা যাবে অক্টোবরে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরে। যদি কোনো প্রকার বেকারত্বের শংসাপত্র বা বেকারত্বের সার্টিফিকেট লাগে, যেটাকে আমরা আনএমপ্লয়েড সার্টিফিকেট বলি, সেটা এই পোর্টাল থেকে পাবো, নাকি বিডিও থেকে আনতে হবে, নাকি সেলফ ডিক্লারেশন মানে স্বঘোষণাপত্র দিলেই হবে, সেটা সম্পর্কে ক্লিয়ার কিছুই নয় বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত। তো বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজটি ফলো করে রাখো। যুবশক্তিতে আবেদন শুরু হলেই ভিডিও পেয়ে যাবে আমাদের চ্যানেলে, ফেসবুক পেজে। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, সুরক্ষিত থাকো।